প্যাসেজটা একটু দেখি। এখানে প্রথমেই দেখা যাচ্ছে ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন। তো ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন, question 1 to 6. Do the following statement agree with the information in reading passage 1? Write true if the statement agrees with the information. তাহলে আমরা ট্রু কখন লিখবো? প্রশ্নের তথ্য, প্যাসেজের তথ্য ভাবগত দিক থেকে যদি এক হয়, বাক্যের কাঠামোর দিক থেকে না। মোবাইল বন্ধ। তাহলে কোন দিক থেকে এক হতে হবে? বাক্যের কাঠামোর দিকে মিলাইতে গেলে হবে না। ফলস কখন হবে? ভাবগত দিক থেকে যদি প্রশ্নটা বৈপরীত্য, বিরুদ্ধ, এক না হয় না, মিল না হয় না। যদি চিন্তা করি যে এটা মিল হয়, এটা মিল না হয়, তাহলে কনফিউশনে পড়বো। দেখবো যে বিরুদ্ধ আচরণ করছে কিনা, বিপরীত হয় কিনা। ফলস কখন হবে? হ্যাঁ। আর নট গিভেনটা আমরা কখন লিখবো? নট গিভেন না, নট গিভেন হচ্ছে উপরের দুইটা হবে না, একক মিলবেও না, আবার বিপরীত হবে না। মিলবেও না, বিপরীত হবে না, তাহলে সেটা নট গিভেন। আমরা প্রথমে মিলানোর চেষ্টা করব। যখন দেখলাম যে মিললে না, তারপর আমরা বিপরীত ভাবে মিলানোর চেষ্টা করব। দেখলাম যে বিপরীত ভাবেও মিলল না, তখন ধরে নিব এটা নট গিভেন। নট গিভেন মানে যে প্যাসেজে থাকবে না তা না, প্যাসেজে নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। থাকলে কিন্তু সেটা পুরোপুরি মিলবে না, আবার পুরোপুরি বিপরীত হবে না। হয় কথাটা একটু রং চং দিয়ে বাড়িয়ে বলবে, নাহলে একটু কমিয়ে বলবে। তো আমাদের এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, Zhu went to the Gobi desert. ডেজার্ট মানে কি? মরুভূমি। টু চেক, কিসের জন্য? যাচাই করার জন্য। ফসিল এভিডেন্স, জীবাশ্মের প্রমাণ। অফ দ্য এক্সিস্টেন্স অফ গিগান্টোর্যাপ্টর আর্লিয়ানেন্সিস। বাঁকা হরফে যেহেতু লিখা দুইটা নাম, তাহলে আমরা এটা বলি বৈজ্ঞানিক নাম। ঠিক আছে? হ্যাঁ, যারা সায়েন্সের না তাদের জন্য এটা একটু জেনে রাখা দরকার। এরকম বাঁকা হরফে লেখা দুই অংশের নামকে বৈজ্ঞানিক নাম বলে। মানুষের বৈজ্ঞানিক নাম কি? এভাবে লিখে, হোমো স্যাপিয়েন্স। এগুলো কমন নলেজ, সায়েন্স হোক আর্টস হোক সব ব্যাকগ্রাউন্ডের লোকের জানা থাকা দরকার। বৈজ্ঞানিক সবকিছুর বৈজ্ঞানিক নাম জানার দরকার নেই, কিন্তু বৈজ্ঞানিক নাম যে এইভাবে লিখে, এটা সম্পর্কে একটু ন্যূনতম ধারণা চাই। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে জিংজু গভীর রিসর্টে গিয়েছিল কিনা। যদি গিয়ে থাকে তাহলে সেটা কি যাচাই করার জন্য গিয়েছিল কিনা। ফসিল এভিডেন্স অফ দ্য এক্সিস্টেন্স অফ, এই গিগান্টোর্যাপ্টর, এটার অস্তিত্বের প্রমাণসূলক ফসিলটা যাচাই করার জন্যই কি সে গিয়েছিল, সেই তথ্যটা আমাদের খুঁজতে হবে। সেকেন্ড যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে দি অ্যানাউন্সমেন্ট। অ্যানাউন্সমেন্ট মানে ঘোষণা। কোন অ্যানাউন্সমেন্ট? এটা অতিরিক্ত তথ্য। মেড বাই দি ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি ইন 1999। অ্যানাউন্সমেন্ট সম্পর্কে একটা অতিরিক্ত তথ্যের কথা বলছে যে 1999 সালে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি কর্তৃক প্রদত্ত ঘোষণা। বুঝে গেছে? 1999 সালে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি কর্তৃক প্রদত্ত ঘোষণাটা
was ছিল based on false evidence তারা যে ঘোষণাটা দিয়েছে সেই ঘোষণাটার ভিত্তিটা ভুয়া ছিল কিনা ঠিক আছে false evidence ছিল কিনা তো দুইটা প্রশ্ন আমরা পড়লাম রিডিং করার সময় কুল হেড নিয়ে পড়তে হবে তাহলে প্যাসেজে লাফ দেওয়ার আগে ঝাঁপ দেওয়ার আগে নিজেকে একবার জিজ্ঞেস করব প্রশ্নের দিকে না তাকিয়ে যে আসলে আমি কি খুঁজতে প্যাসেজ পড়তেছি কি খোঁজার জন্য প্যাসেজটা পড়তেছি তাহলে কি খোঁজার জন্য তাহলে আমরা কি খোঁজার জন্য প্যাসেজটা আসলে পড়তেছি এভিডেন্স কিনা সেটা যাচাই করার জন্য গেছিল নাকি হ্যাঁ ওইটার অ্যানাউন্সমেন্টটা ভুয়া কিনা এবার পরবর্তী প্রশ্নটা এক নজর একটু দেখে নিই তো ওইখান থেকে আমরা দুইটা প্রশ্ন বলেছিলাম ট্রু ফলস নট গিভেন এইখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 7 to 13 complete the labels labels মানে কি চিহ্ন এখানে লেবেল দেওয়া আছে যে এই জিনিসটা কি এটা আমাকে বের করতে হবে কল্লার সামনে যেটা মানে ঠোঁটের সাথে লাগিয়ে একটা চিহ্ন দেওয়া হয়েছে তারপর এখানে যে লেজের শেষে ওভার মানে এখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে আসলে এটাকে উচ্চতার মতো করে দেওয়া আছে তাই না মানে এই যে এইভাবে উচ্চতার মাটি থেকে এই জায়গাটার দূরত্ব এটাকে কি নামে দেওয়া আছে তার মানে এইখানে যে প্রাণীটা সেটা হচ্ছে কি গিগান্টোর্যাপ্টর তাহলে গিগান্টোর্যাপ্টর কিন্তু আমাদের ট্রু ফলস নট গিভেন কোশ্চেনও আছে একসাথে দুই মানে এক দিলে দুই পাখি মারার চিন্তা করতে হবে যেহেতু গিগান্টোর্যাপ্টর ওইখানেও আছে আবার এদিকেও গিগান্টোর্যাপ্টর একটা প্রশ্ন আছে তাহলে গিগান্টোর্যাপ্টর পড়ার সময় আমরা ওই তার মাথা এবং তার উচ্চতা এই দুইটা তথ্য খোঁজার চেষ্টা করব তাহলে আমরা প্যাসেজে কি কি খুঁজবো যদি প্রথমটা হচ্ছে গিগান্টোর্যাপ্টরের অস্তিত্বের ফসিল এভিডেন্সটা যাচাই করার জন্য গিয়েছিল কিনা আর গিগান্টোর্যাপ্টর এর অস্তিত্বের ফসিল এভিডেন্স তো গিগান্টোর্যাপ্টরের ব্যাখ্যা যদি আসে সেক্ষেত্রে গিগান্টোর্যাপ্টরের মুখের সামনে ঠোঁটের জায়গাটাকে কি নাম আর উচ্চতাটা কত এই দুটো তথ্য আমরা খুঁজবো ঠিক আছে আমরা রেডি এখন আমরা প্যাসেজ পড়া শুরু করব তো ডিনো ডিসকভারিজ মানে উদ্ঘাটন আবিষ্কার হচ্ছে নতুন করে উদ্ঘাটন হচ্ছে আগে ছিল সেটাকে তুলে আনে when news breaks of the discovery of a new species of dinosaur you would be forgiven for thinking that the scientists who set out in search of the fossil are the ones who made the find. So, এখানে কয়টা clause? When news breaks of the discovery of a new species of dinosaur, এখানে একটা clause. You would be forgiven for thinking. এখানে একটা clause. That the scientists who set out in search of the fossil, the clause, are the ones at the clause who made the find. কয়টা ক্লজ পাওয়া গেল প্রথমে শুরুতে একটা তারপর you would be forgiven for thinking for দুইটা that the scientists
আর দ্য ওয়ান্স তিনটা, তারপর হু সেট আউট এটা হচ্ছে চারটা, হু মেড দ্য ফাইনাল পাঁচটা। একটা সেন্টেন্সের মধ্যে পাঁচটা ক্লজ। আগে আমরা বিষয়টা বুঝি, তাহলে কয়টা ক্লজ দেখা গেল? পাঁচটা ক্লজ। সেন্টেন্সটার ক্লজ গুলো সেপারেট করার পর আমাদেরকে দেখতে হবে প্রতিটা ক্লজের ভার্বটা কে। প্রথম ক্লজের ভার্বটা কি? When news breaks of the discovery of new species of dinosaurs, ভার্বটা কি হবে টপিক? ব্রেক্স মানে, ব্রেক্স মানে কি? ব্রেক মানে এমনি ভাঙ্গা, কিন্তু এখানে ব্রেক মানে ভাঙ্গা না। তাহলে আইএলটিএস এর ক্ষেত্রে খেয়াল করতে হবে ওয়ার্ডের মিনিং সবসময় আমি যেটা জানি ফার্স্ট মিনিংটা হওয়ার সম্ভাবনা সবসময় হয় না। তাহলে যখন সংবাদ ছড়িয়ে পড়ে, ব্রেক্স মানে কি? ছড়িয়ে পড়া। কিসের সংবাদ? অফ দ্য ডিসকভারি, উদ্ঘাটনের সংবাদ। কিসের উদ্ঘাটন? অফ এ নিউ স্পিসিস, নতুন প্রজাতি। কিসের নতুন প্রজাতি? অফ ডাইনোসর। তাহলে প্রেপোজিশনাল ফ্রেজ পিছন থেকে আসছে। ডাইনোসরের নতুন প্রজাতির আবিষ্কারের খবর যখন ছড়িয়ে পড়ে, কি হলো? অর্থাৎ ডাইনোসরের নতুন প্রজাতির উদ্ঘাটনের খবরটা যখন ছড়িয়ে পড়ে, কমা মানে তখন ইউ উড বি ফরগিভেন, তোমাকে ক্ষমা করে দেয়া হবে। তখন তোমাকে ক্ষমা করে দেয়া হবে, তার মানে এই কথাটা একটু ঘুরিয়ে বলছে। তোমাকে ক্ষমা করে দেয়া হবে ফর থিঙ্কিং, ভাবার জন্য। অর্থাৎ ভাবলে দোষ হবে না। ভাবলে তোমাকে ক্ষমা করে দেয়া হবে মানে কি? ভাবলে ভাবলে দোষ হবে না। ভাবলে দোষ হবে না কথাটা ইট ইজ নট ইউর প্রবলেম, এই কথাটাকে ওরা কিভাবে বললো? যখন এরকম নতুন ডাইনোসরের খবর চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন ভাবলে দোষ নাই যে। কি ভাবলে? দ্য সায়েন্টিস্ট আর দ্য সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা হচ্ছে ওই বিজ্ঞানী হু মেড দ্য ফাইন্ড, যারা কি করে? ফাইন্ড মানে কি? ফাইন্ড এখানে খুঁজে বের করে নাকি উদ্ঘাটন? এটা নাউন হিসেবে আসছে। তাহলে ডিসকভারি একবার ইউজ করে ফেলেছে, এই জন্য আর ডিসকভারি কথাটা ইউজ না করে ওরা বলছে ফাইন্ড। The scientists are the scientists who made the find, এই বিজ্ঞানীরাই হচ্ছে উদ্ঘাটন করেছে। যখন নতুন উদ্ঘাটনের খবরটা আসে তখন আমরা মনে করি কি বিজ্ঞানীরাই উদ্ঘাটনটা করছে। তাহলে thinking that the scientists, কোন scientists who set out in search of the fossils, who set out in search of, set out মানে যাত্রা করা, in search of মানে অন্বেষণ, ফসিল, ফসিলের অন্বেষণে যারা অভিযান চালায় যে সমস্ত বিজ্ঞানী, সেই সমস্ত বিজ্ঞানীরাই আবিষ্কারটা করে। একটা সিম্পল একটা কথা, যখন একটা নতুন প্রজাতির ডাইনোসরের আবিষ্কার ছড়িয়ে পড়ে, তখন মানুষ যদি ভাবে যে যেই বিজ্ঞানীরা এই গবেষণা চালিয়েছেন তারাই এটা আবিষ্কার করেছেন, এই জিনিসটা ভাবতে কোনো দোষ নেই, সবাই এটাই ভাবে। বুঝে গেছে কথাটা? লেখক ইউ উড বি ফরগিভেন থেকে লেখকের একটা দোতনা বুঝে যাচ্ছে না? লেখক আসলে বলতে চাচ্ছে যে সবসময় যে বিজ্ঞানী গবেষণা চালায় সেই বিজ্ঞানী আবিষ্কার করবে এই ধরনের কোনো নিশ্চয়তা নাই, সেটার একটা ইঙ্গিত দিচ্ছে না পরোক্ষভাবে? আমরা ধরেই নেই যে ফার্স্ট, আমরা আমাদের আমরা প্রায় সময় ধরে নেই যে
যারা প্রথম বেঞ্চে বসে তারা ভালো স্টুডেন্ট, আমি যদি এই কথাটা বলি, তার পিছনের অর্থ কি হয়? না। আমরা অনেক সময় ধরেই নেই যে যারা ফার্স্ট বেঞ্চে বসে তারাই ভালো ছাত্র। তাহলে এই কথাটা দ্বারা আমি কিন্তু ইন্টেন্ডেড আরেকটা মিনিং বুঝাচ্ছি, যে তারা আসলে সবসময় ভালো ছাত্র হয় না। এটা তো বুঝি নাকি লেখকও এখানে ওই বিষয়টাই বলতেছে যে গবেষণা চালাইলেই যে তারা আসলে আবিষ্কারটা তাদের। The reality tells a different story. কিন্তু বাস্তবতা বলে অন্য এক বিষয়। Tells a different story, ভিন্ন গল্পের অবতারণা করেন। As Kevin Scott explains. এই যে লাস্ট লাইনটা খুব ভালো করে খেয়াল করতে হবে। The reality tells a different story. As Kevin Scott explains. এই লাইনটা খুব ভালো করে আন্ডারলাইন করে রাখবেন। আমরা যখন এসে লিখব তখন ইন্ট্রোডাকশনের শেষ লাইনটা এইভাবে লিখতে পারি। হ্যাঁ, so many people thinks that হ্যাঁ, আমরা ইন্ট্রোডাকশনে যদি একটা টপিক লিখি, যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা মনে করি এরকম, but their reality is different as described below. মানে টপিকটা আমরা নিচে বডি দিকে নেওয়ার জন্য এই লাইনটা লিখতে পারি। রিডিং হচ্ছে আমাদের রাইটিং এর পথ প্রদর্শক। একটা প্যারা পড়ে ফেললাম। এই প্যারাতে আসলে লেখক একটা মিসকনসেপশন, একটা মিথের ব্যাপারে তুলে ধরেছেন, ইন্ট্রোডিউস করেছেন, এবার প্যাসেজে বলা শুরু করছে। The BBC series Planet Dinosaur used state-of-the-art computer graphics to bring to life, underline করে bring to life, আমাদের রাইটিং এ খুব বেশি লাগবে। bring to life মানে হচ্ছে describe, expose, illustrate, একবার illustrate লিখলে আরেকবার bring to life। তাহলে দ্য বিবিসি সিরিজ, ঠিক আছে, সিরিজটার নাম কি? প্ল্যানেট ডাইনোসর। প্ল্যানেট ডাইনোসর নামে যে বিবিসি সিরিজ, সেটা ব্যবহার করেছে স্টেট অফ দি আর্ট কম্পিউটার্স। স্টেট অফ দি আর্ট অত্যাধুনিক একটা ফ্রেজ। অত্যাধুনিক কম্পিউটার ব্যবহার করেছেন। কম্পিউটার ব্যবহার করেছেন নাকি কম্পিউটার গ্রাফিক্স ব্যবহার করেছেন? কি ব্যবহার করেছেন? তাহলে প্ল্যানেট ডাইনোসরটা, বিবিসি সিরিজের প্ল্যানেট ডাইনোসরটা অত্যাধুনিক কম্পিউটার গ্রাফিক্স ব্যবহার করেছেন কেন? To bring to life the most impressive, তুলে ধরার জন্য, most impressive, সবচাইতে বেশি, ইমপ্রেসিভ মানে কি? আকর্ষণীয়, of those dinosaurs, সবচাইতে আকর্ষণীয় ডাইনোসর গুলো, whose remains, যার ধ্বংসাবশেষ, have been discovered in the past decade. তার মানে গত দশকে, ইন দ্য পাস্ট ডিকেড মানে গত 10 বছরে যেই হাড্ডিগুড্ডি পাওয়া গেছিল, যে ডাইনোসর গুলোর হাড্ডিগুড্ডি পাওয়া গিয়েছিল, সেই আকর্ষণীয় ডাইনোসর গুলোকে তুলে ধরার জন্য বিবিসি সিরিজের প্ল্যানেট ডাইনোসরটা অত্যাধুনিক কম্পিউটার গ্রাফিক ব্যবহার করেছেন। বুঝে গেছে ব্যাপারটা কেমনে করলাম? সাবজেক্ট হচ্ছে প্ল্যানেট ডাইনোসর, ভার্ব হচ্ছে ইউজড, অবজেক্ট হচ্ছে স্টেট অফ দ্য আর্ট কম্পিউটার গ্রাফিক্স। আর গ্রাফিক্সের পোস্ট মডিফায়ার হচ্ছে টু ব্রিং টু লাইফ। ব্রিং টু লাইফের অবজেক্ট হচ্ছে মোস্ট ইমপ্রেসিভ অফ দ্য ডাইনোসরস। সেই ডাইনোসরের অতিরিক্ত তথ্য হচ্ছে whose remains have been discovered in the past decade.
এখানেও আমরা এখনো কোনো তথ্য পাইনি, তবে আমরা বুঝতে পারছি যে গত দশকে যে সমস্ত ডাইনোসরের হাড্ডিগুড্ডিগুলো পাওয়া গেছে তার মধ্যে নাম করা ডাইনোসর গুলোর বর্ণনা এখানে আসবে। ওয়ান অফ দিস বলতে কাকে বোঝাচ্ছে? ওই দোজ ডাইনোসরের মধ্যে একটা ডাইনোসর ইজ গিগান্টোরাপ্টর এলিয়ানেসিস। তাহলে আমাদের প্রশ্নের একটা ওয়ার্ড আমরা পেয়ে গেছি, একটা ডাইনোসরের নাম হচ্ছে কি? গিগান্টোরাপ্টর। Discovered in 2005, এর past participle phrase দিয়ে শুরু, এটা সাবজেক্ট না, এটা অতিরিক্ত তথ্য। It stands, it দ্বারা কাকে বোঝাচ্ছে? Gigantoraptor stands more than 3 meters high, more than 3 meters high at the hip মানে কোমরের দিক থেকে, and is the biggest bird like dinosaurs ever unearthed. Is the biggest bird like dinosaur. Bird like মানে পাখির মতো। তাহলে আমরা বুঝতে পারলাম এই ডাইনোসরটা পাখির মতো এবং এটা উঁচু। তাহলে একটা প্রশ্ন আমরা পেয়ে গেছি। এখন আমরা যাব না, আগে সেন্টেন্সটা শেষ করি। এবার আনআর্থড মানে, আনআর্থ মানে মাটির নিচ থেকে খুঁজে বের করা, অর্থাৎ খুঁজে পাওয়া, মাটির নিচ থেকে খুঁড়ে বের করা, এরকম হাড্ডি গুড্ডি মানে খুঁজে পাওয়া, মাটির নিচ থেকে খুঁজে বের করে। যে এখানে ছবিতে দেওয়া আছে না, হাড্ডি বের করতেছে মাটি থেকে, মাটির নিচ থেকে খুঁজে পাওয়া পাখির মতো সবচাইতে বড় পাখির নাম, বড় ডাইনোসরের নাম হচ্ছে গিগান্টোরাপ্টর। তাহলে বুঝতে পারলাম যে 2005 সালে আবিষ্কৃত এই গিগান্টোরাপ্টর, 2005 সালে আবিষ্কৃত এই গিগান্টোরাপ্টরটা উঁচু ছিল হিপের দিকে 3 মিটারের বেশি। তো এর পরের লাইনটা লিখি, পরের লাইনটা একটু দেখি। এবার নামটা আসছে, Zoozinga Beijing's Institute of Vertebrate Paleontology, Vertebrate Paleontology and Paleanthropology। তাহলে জুজিং এর এইটা তো আমার কোনো জানার দরকার আছে, নামটা জানলেই তো চলে। Was not even looking for it at that time। সে আসলে এইটা তখন খুঁজতেছিল না। তাহলে জুজিং was not even looking for it, সে এটা অন্বেষণও করতেছিল না, মাথায়ও নাই ওই সময়। He was recording a documentary in the Gobi Desert, Inner Mongolia। সে তখন আসলে কি করতেছিল? ইনার মঙ্গোলিয়াতে গোবি ডিজার্টে একটা রেকর্ডিং করতেছিল, একটা ডকুমেন্টারি রেকর্ডিং করতেছিল, কিন্তু তার মাথায় এই ব্যাপারে কোনো কিছু ছিলই না। আর এখানে বলছে সে এইটা প্রমাণ করার জন্য গোবি ডিজার্ট টু চেক ফসিল এভিডেন্স অফ দি গিগান্টো নট গিভেন হবে এটা, কারণ প্যাসেজে বলছে তার মাথায় এটা ছিলই না। প্রশ্ন বলতেছে এটা যাচাই করার জন্যই সে গেল। খুব ভালো করে খেয়াল করি, প্যাসেজে বলতেছে এই বিষয়ে তার মাথায় কোনো ধারণাই ছিল না, আর প্রশ্ন বলতেছে এই বিষয়টা যাচাই করার জন্যই সে গিয়েছিল। সে কি এই বিষয়টা যাচাই করার জন্য গিয়েছিল? না, যায়নি, সে গিয়েছিল ডকুমেন্টারি করার জন্য। তাহলে নির্ঘাত এটার আনসার হবে ফলস। তারপর আমরা এখানে একটা দাগ দিলাম, এইভাবে দাগ দিয়ে চলে যাব কোথায়?
তাহলে এখানে কি হবে? এটা হবে 3 মিটার। তার আনসার কি হবে? 3 মিটারের সাথে একটা এস লাগবে না? 3 মিটারস। নো মোর দেন 2 ইয়ার্স বলছে। আচ্ছা, হ্যাঁ লেখা যাবে না। তাহলে দুইটা প্রশ্ন আমরা পেয়ে গেছি। এখন আমরা এখানে আর একটা প্রশ্ন মাথায় নিব। আর একটা প্রশ্ন হচ্ছে, লাইক গিগান্টোরাপ্টর Ionornis martini was first discovered in China. এখানে আমরা দেখব আসলে Ionornis martiniটা চায়নাতে পাওয়া গিয়েছিল কিনা। আরেকটা ডাইনোসরের নাম ওয়াই দিয়ে শুরু, Ionornis। এই Ionornis আসলে চায়নাতে পাওয়া গিয়েছিল কিনা সেটা আমরা খুঁজবো। তাহলে দুইটা প্রশ্ন, এটা একটা অ্যানাউন্সমেন্ট আর হচ্ছে Ionornis। গ্রিগান্টোরাপ্টর যেরকম চায়নাতে পাওয়া গিয়েছিল, সেটাও কি লাইক গ্রিগান্টোরাপ্টর Ionornis martini was first discovered in China, ওইটার মতো এটাও কি প্রথম চায়নাতে আবিষ্কার হয়েছিল? ওটার সাথে এটা তুলনা করা হচ্ছে। এদিকে আমরা আরেকটা প্রশ্ন দেখে নিব। হ্যাঁ, আমাদের আরেকটা প্রশ্ন ছিল যে এটা বাকি ছিল একটু মুখের সামনে, যেহেতু এটা পাখির মতো, তো পাখি তার মুখের সামনে এই জিনিসটা কিসের মতো, সেই জিনিসটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এরপরে আমরা দেখি, the production team were filming me and a geologist digging out what we thought were sauropod bones, says Zhu. Production team মানে সিনেমা, নাটক এগুলো করার সময়, ভিডিও করার সময় যারা কাজ করে, যারা ক্যামেরা চালায়, সবাই পুরো টিমটাকে বলা হচ্ছে। এখানে বিভিন্ন জন, কেউ হয়তো ছাতা ধরে থাকে, কেউ আলো দেয়, পুরো টিমটাকে প্রোডাকশন টিম বলছে। ওয়ার ফিল্মিং মি মানে আমাকে কি করতেছিল? রেকর্ড করতেছিল। এন্ড জিওলজিস্ট, একজন জিওলজিস্ট কি করতেছিল? ডিগিং আউট, মাটি খুঁড়তেছিল। ডিগিং আউট মাটি খুঁড়ে বের করতেছিল কি? সামথিং। এই সামথিংটাকে ওরা ক্লজ দিয়ে বলছে হোয়াট উই থট, এমন একটা জিনিসকে খুঁজে বের করতেছিল যেটাকে আমরা মনে করেছিলাম সরোপড বোনস, সরোপডের হাড্ডি, একটা বনের নাম। কে বলতেছে এটা? জু। জু স্বীকার করছে যে আসলে সেটা আবিষ্কার করে নাই। যারা আমি ডকুমেন্টারি নিয়ে তথ্য যখন দিচ্ছিলাম, ফিল্ম যখন হচ্ছিল, তখন একজন মাটি ঘুরে এরকম সরোপডের হাড্ডি তুলল। When I realized the fossils were something else entirely, পরে আমি বুঝতে পারলাম যে এটা আসলে the fossils, এই জীবাশ্মটা পুরা something else entirely, পুরা ও ভিন্ন একটা জিনিস, এটা সরোপড বোন না। Gigantoraptor, as it later became known, Gigantoraptor যে নামকরণটা করা হয়েছে অনেক পরে, turned out to be an oviraptoroid, এটা একটা সায়েন্টিফিক নাম, না জানলেও সমস্যা নাই। A theropod with a bird-like beak, beak মানে কি? তাহলে তার মুখের সামনে কি ছিল? একটা। তাহলে আমরা কোন প্রশ্নের উত্তর পেলাম? 8 নাম্বার। তাহলে আমাদের একই সাথে তিনটা প্রশ্নের আনসার হয়ে গেছে। Gigantoraptor
as it later became known, turned out to be an oviraptoroid, a theropod with a bird-like beak. Bird-like মানে পাখির মতো, beak মানে ঠোঁট। তাহলে ঠোঁট কোথায় থাকবে? ঠোঁট কোথায় থাকবে? সামনে। তাহলে নীলগাদ এটা কি? ঠোঁট। Its size was staggering. এটার আকারটা ছিল বিশাল। The largest oviraptorid previously discovered had been comparable in size to an emo. The largest oviraptorid, এটা একটা প্রজাতির কথা বলছে, যেটা আগে আবিষ্কার করা হয়েছিল সেটা আসলে আকারের দিক থেকে ইমোর সাথে তুলনীয়। The majority were about as big as a turkey. বেশিরভাগ ক্ষেত্রে টার্কি নামক পাখির সমান উঁচু। There was a creature that was probably about 8 meters long if the bone analysis was anything to go by. তাহলে এখন আমরা দ্বিতীয় প্যারাগ্রাফ করে ফেলেছি, প্রশ্নগুলো আমাদেরকে একটু আরেকবার করে নিতে হবে। পরবর্তী ছবির প্রশ্ন। এবার আমরা পরেরটা একটু দেখি, মাইক্রোর্যাপটর। তো মাইক্রোর্যাপটর এই পাখিটার, এই ডাইনোসরের কি অবস্থা দেখি। এখানে দুইটা প্রশ্ন। পায়ের সাথে দেখানো হচ্ছে ইন্ডিকেটেড হ্যাবিটেট ইন ট্রি টপস। এখানে এমন একটা কিছু আছে যেটা দেখে বোঝা যাচ্ছে যে ইন্ডিকেট মানে নির্দেশ করা, হ্যাবিটেট মানে বাসস্থান। হ্যাবিটেট মানে কি? বাসস্থান না, হ্যাবিট মানে অভ্যাস, হ্যাবিটেট মানে বাসস্থান। ট্রি টপস মানে গাছের আগায়। এখানে ওদের পায়ে এমন একটা কিছু আছে যেটা থেকে বোঝা যাচ্ছে ওদের বাসস্থান ছিল গাছের আগায়। তারপর দেখা যাচ্ছে যে ডানার মধ্যে না পায়ের দিকে, হ্যাঁ, এই দুইটা জিনিস দেখানোর পর অন ফেদার্স, ফেদার্স মানে পালক। ওই যে পালক গুলোতে কিছু একটা জিনিস দেখাতে চাচ্ছে এখানে। অন ফেদার্স সাজেস্টেড এ ফ্লাইং ডাইনোসরস, মানে পালকের এমন একটা বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যের কারণে বোঝা যাচ্ছে নিশ্চিত এরা কি করতে পারতো, উঠতে পারতো। তাহলে বোঝা গেছে যে গাছের আগায় থাকতো তার প্রমাণ কি, উঠতে পারতো তার প্রমাণ। এই দুইটা প্রমাণ আমাদের লাগবে। তো আমরা একটু দেখি এবার প্যাসেজে। Sometimes it is sheer opportunism that plays a part in the discovery of new species. মাঝে মাঝে এটা ডাহা দৈবিক, দৈবিক ঘটনা। শিয়ার মানে ডাহা, হ্যাঁ, ডাহা অপরচুনিটিজম। অপরচুনিজম মানে সুযোগ বা সুবিধা না, এখানে বোঝাচ্ছে অ্যাক্সিডেন্ট। দ্যাট প্লেজ এ পার্ট, যেটা একটা ভূমিকা রয়েছে ইন দ্য ডিসকভারি অফ নিউ স্পিসিস, অর্থাৎ দৈবিকভাবে অনেক সময় অনেক আবিষ্কার, নতুন প্রজাতির আবিষ্কার হয়ে যায়। একেবারে যে চুলছাড়া বিচার করে আবিষ্কার করে তা না, অনেক সময় দৈবিকভাবে আবিষ্কারটা হয়ে যায়, কাকতালীয়ভাবে হয়ে যায়, ঘটনাচক্র হয়ে যায়। In 1999, the National Geographic Society announced that the missing link between dinosaurs and modern birds had finally been found. তাহলে এইখানে কার কথা বলা হচ্ছে? The National Geographic Society নামটা আমরা প্রশ্নে পেয়েছিলাম। The National Geographic Society in the announced that, তারা ঘোষণা দিয়েছেন যে the message, the missing link,
লিঙ্ক মানে সম্পর্ক, মিসিং লিঙ্ক মানে হারিয়ে যাওয়ার সম্পর্ক বিটুইন ডাইনোসরস এন্ড মডার্ন বার্ডস। ডাইনোসর এবং আধুনিক পাখির যে একটা সম্পর্ক যেটা হারিয়ে গেছে, হ্যাঁ, সেই সম্পর্কটা হ্যাড ফাইনালি বিন ফাউন্ড। আমি একটু এটা ভেঙ্গে বলি। আমাদের এখানে প্রশ্ন ছিল, the announcement made by the National Geographic Society in 1992 was based on false evidence. এটা false evidence কিনা? আর প্রশ্নটা আমি একটু বলি। The National Geographic Society, it is a subject, announced as a verb that the missing link, that the আবার নতুন ক্লজ, that the নতুন ক্লজ missing linkটা between dinosaur and modern birds, এটা হচ্ছে prepositional phrase, লিঙ্ক সম্পর্কে অতিরিক্ত তথ্য। যে হারিয়ে যাওয়া লিঙ্কটি, ভার্ব হচ্ছে had finally been found, হারিয়ে যাওয়া সম্পর্কটা আবার পাওয়া গেছে। এই ঘোষণাটা কে দিয়েছেন? Named Archaeoraptor Liaonion genesis, এটার নাম দিয়েছে এটা। দ্য ফসিল না, এই নামের একটা ডাইনোসর, নেম দিস দ্য ফসিল ইন কোয়েশ্চেন। দ্য ফসিল মানে জীবাশ্ম, ইন কোয়েশ্চেন মানে আলোচ্য জীবাশ্মটা appear to have the head and body of bird, মনে হচ্ছে তার মাথা আছে এবং পাখির মতো দেহ আছে। with the hind legs and tail, পিছনের hind legs, পিছনের পা এবং লেজ আছে, of a 124 million year old Dinosaurus, a family of small theropods that include the bird-like Velociraptor, made famous by Jurassic Park. তাহলে the announcement made by the National Geographic Society in 1991 was based on false evidence. এটা আনসার কি হবে? এটা কি এখানে পাওয়া গেছে? Sometimes it is sheer opportunism that plays a part in the discovery of announced the missing between had finally been found. Named these, the fossil in question appeared to have the head and body of bird. এটা মানে কি? মনে হচ্ছে পাখির মতো সম্পর্ক পাওয়া গেছে, বলছে মনে হচ্ছে যেন এটা কিসের মতো? পাখির মতো। তার কি আছে? মাথা আছে, দেহ আছে, পা আছে, এই তথ্যটা দিয়েছে। এটা কি আমাদের পরের প্রশ্নে ছিল? ছবিতে কি ছিল এটা? এই পাখির কোন ছবি? হ্যাঁ, আমাদের এখানে ছিল মাইক্রোরাপ্টর, আর একটা হচ্ছে আলাস্কান ট্রোডন। আলাস্কান ট্রোডনের কথা কি বলেছে? এটা বলছে ভেলোসিরাপ্টর। তাহলে আমরা পরের পেরাতে যেতে পারি। There was a good reason why the fossil looked half bird, half dinosaur. হ্যাঁ, যে কেন এটাকে অর্ধেক পাখি এবং অর্ধেক ডাইনোসরের মতো দেখায়, তার একটা কারণ আছে। CT scans almost immediately proved the specimen was bogus. CT scan almost immediately proved, CT scan যখন করছে তখন প্রমাণ পেয়ে গেছে যে নমুনাটা আসলে ভুয়া, and had been created by an industrious Chinese farmer who had glued two separate fossils together to create a profitable hoax. কি করছে চাইনিজ ফার্মার? গ্লু দিয়ে, আঠা দিয়ে two separate fossils, দুইটা ভিন্ন জীবাশ্ম জোড়া লাগিয়ে দিয়েছে together to create a profitable hoax. hoax মানে কি?
ফাঁদ ফাঁদ লাভজনক ফাঁদ লুটার জন্য তারা এটা করেছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা বুঝতে পেলাম যে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি যেটা তারা যেটাকে মিসিং জিনিসটা খুঁজে পাইছে বলছে, সেই ডেটটা এখানে এসে কি হইলো, ওইটাকে সিটি স্ক্যান করে প্রমাণ হয়েছে যে এটা ভুয়া। তার মানে তাদের দেওয়া ঘোষণাটা কি ফলস না? তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর কি হবে? 3 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্ন, দ্য অ্যানাউন্সমেন্ট মেড বাই দ্য ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি ইন 1999, এটা আনসার হবে। কিন্তু প্রশ্নটা কঠিন ছিল। প্রথম দেখাতে মনে হবে যে না এটা ফলস, কারণ ওরা তো বলছে যে মিসিংটা পাইছে। তারপরে কাহিনী বলার পরে এই জায়গায় এসে বলছে যে না ওই জিনিসটা ভুল, কারণ হোক্সে প্রমাণ পাইছে এটা যে আসলে তারা গ্লু দিয়ে লাগাইছে। তো আমরা এদিকে করলাম 2টা প্রশ্ন আর ওদিকে করলাম কয়টা প্রশ্ন? 2টা প্রশ্ন, 4টা প্রশ্ন করছি।